এই ধরনের অসুবিধাগুলোর কি ধরনের চিকিৎসা রয়েছে? একটা হচ্ছে কারণ আগে নির্ণয় করতে হবে, সেই কারণে চিকিৎসা করতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে রোগীকে ফাইবার বেশি খেতে হবে, পানি বেশি খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। মাঝে মাঝে ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে পারে। এটা কন্ট্রোল হয়ে গেলে অনেক সময় এমনি ভালো হয়ে যায়। বিশেষ করে অ্যানাল ফিশার আসলে এটা মাঝে মাঝে ছিঁড়ে যেতে পারে, আবার একাই ভালো হয়ে যায় যদি আমি আমার স্টুল কন্ট্রোল করতে পারি। আর একান্ত যদি কন্ট্রোল না হয় তখন দীর্ঘদিন ওষুধ খেতে হতে পারে, এবং তাতেও যদি কন্ট্রোল না হয় শেষ মুহূর্তে যে সার্জারির দরকার হতে পারে। কি ধরনের সার্জারির অপশনস আছে? সার্জারি আসলে অনেক রকমের সার্জারি আছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে রোগীর কষ্ট হচ্ছে যাতে কষ্টটা না হয়। সব রোগীর যে একই ধরনের সার্জারি লাগবে সেরকমও না। আজকালকার যুগে রোগীরা সাধারণত দেখা যাচ্ছে গুগল, ইউটিউব এগুলোর মাধ্যমে অনেক তথ্য পেয়ে যায়, যাতে বরং ওনারা আরও বিভ্রান্ত হন। তো কেটে অপারেশন আছে, মেশিনের সাহায্যে আছে, লেজারের সাহায্যে আছে। আসলে কোন রোগীর কোন অপারেশনটা লাগবে সেটা আসলে সিদ্ধান্ত নিতে পারে ডাক্তার ভালো। আচ্ছা, ওই মুহূর্তে যেই রোগীর জন্য যেই চিকিৎসাটা প্রযোজ্য তার চিকিৎসক সেই সিদ্ধান্তটি নেবেন আসলে। আচ্ছা, তো আমরা যদি একটু সার্জারির নামগুলো শুনি কিংবা মডালিটিসগুলো জানতে পারি, একেবারে আগে কি করা হতো, এবং এখন যেহেতু মডার্ন যুগ আমরা সবসময় মিনিমালি ইনভেসিভ প্রসিডিউরসগুলোই পছন্দ করে থাকি, তো এই ধরনের কোনো অপশনস আছে কিনা? আমরা যদি চিন্তা করি অ্যানাল ফিশার, তো অ্যানাল ফিশারে কিন্তু 100 জনের মধ্যে 90 জন রোগীরই কোনো মানে অপারেশন লাগে না। আচ্ছা, 8 থেকে 10 জন রোগীর হয়তো অপারেশন লাগে, এবং যাদের অপারেশন লাগে তাদের ক্ষেত্রে হাতে আমরা সামান্য একটু কেটে মলদ্বারটা প্রসারিত করে দিই। এটা খুবই ভালো স্ট্যান্ডার্ড অপারেশন। আবার অনেকে লেজার ইউজ করেন, লেজার দিয়ে করেন, অনেকে ইলেকট্রোকটারি ইউজ করেন, অনেকে স্কালপেল ইউজ করেন। এটা ডিপেন্ড করে যে সার্জন কোনটা পছন্দ করেন এবং সার্জন কোনটাতে ইউজ টু, এবং রোগীর জন্য কোনটাতে মানে কোনটা রোগীর জন্য বেশি ভালো হবে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এই ধরনের মলদ্বারের অপারেশন করবার পরে অনেকেরই একটি কমপ্লেইন থাকে বা যে মল তিনি হয়তো ধরে রাখতে পারেন না, তো এই ধরনের সমস্যা কি কখনো দেখেছেন বা ফেস করেছেন কিনা? অ্যাকচুয়ালি এটা একটা কমপ্লিকেশন এবং ওয়েল এস্টাবলিশড কমপ্লিকেশন, যে আপনি অনেকগুলো অপারেশন করলে 100 জন অপারেশন করলে একজন দুইজনের এ ধরনের জটিলতা হতে পারে, এবং হয় না যে তাও না, আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে দু একজন পাই ডেফিনেটলি। রমজানে আমাদের খাদ্যাভ্যাস এবং পানাহার এটি কি ধরনের হওয়া উচিত? আসলে আমরা সারা বছর যেভাবে খাই রোজার মাসেও আমরা কিন্তু সেরকম খাবারই খেতে পারি। আমরা দেখেন ইফতার করি, রাতের খাবার খাই, আবার সেহরি খাই। আমরা তিন বেলার খাবার। হ্যাঁ, সাধারণত অন্য সময়ও তো আমরা এভাবেই খাই, তাই না? কিন্তু পার্থক্যটা এটাই যে দিনের বেলায় আমরা পানাহার থেকে বিরত থাকি, কিন্তু রাতের বেলায় আমাদের সুযোগ আছে সেই ঘাটতিটা, শরীরে পানি শূন্যতা পূরণ করার অনেক সুযোগ আছে। এবং অন্য সময়ে আমরা প্রতিদিন নিয়মিত ভাজা পোড়া খাই না, কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে রোজার মাসে আমাদের বড়া খেতে হবে, ভাজা পোড়া খেতে হবে। আমরা যদি এটাকে স্বাভাবিক নিয়মে নিয়ে আসি যে হ্যাঁ, আমাদের ইফতারটাই ব্রেকফাস্ট, আমাদের দুপুরের খাবারটাই আমাদের রাতের খাবার, আমাদের রাতের খাবারটাই আমাদের সেহেরি, তাহলে কিন্তু ওই নিয়মেই যদি খাই তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আমি আসলে বলতে চাচ্ছি যে খাবারটা নর্মাল, যে আমাদের বাঙালি খাবার আমরা ইউজুয়ালি খেয়ে অভ্যস্ত, এগুলো দিয়ে যদি আমরা ইফতার সেহেরি করি তাহলে আমার মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা অনেকখানি কমে যাবে।